এইভাবে যদি আমের ঝালটক আচারটা বানান দেখবেন সবাই কিন্তু আঙুল চেটেপুটে খাবে। তাই ফুরিয়ে যাওয়ার আগে জলদি করে বানিয়ে নিন কাঁচা আমের ঝালটক মিষ্টি আচার। এই ঝালটক মিষ্টি আচারটা খেতে অসম্ভব ভালো লাগে। আজকে আপনাদেরকে আমি এখানে 1 কেজি মতো কাঁচা আম দিয়ে এই ঝালটক মিষ্টি আচারটা বানিয়ে দেখিয়ে দিব। আশা করছি ভালো লাগবে, খুবই সহজ পদ্ধতিতে। আর সবসময় চেষ্টা করি সহজ প্রসেসেই সব রেসিপি শেয়ার করতে। এখানে আমি পানির মধ্যে লবণ দিয়ে দিলাম, লবণ প্রায় 4 টেবিল চামচ পরিমাণ। এখন আমগুলোকে আমি ভিজিয়ে রাখবো, 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। মাঝে মাঝে এসে এভাবে করে কিন্তু আমগুলোকে একটু নাড়াচাড়া করে দিব, এতে করে উপরের আমগুলো নিচে যাবে আর নিচেরগুলো উপরে। এখন কিন্তু আমগুলো ধুয়ে আমি একটা ছাঁকনিতে তুলে নিলাম 1 ঘন্টা পর। এখানে দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। যদি কারো খাঁটি সরিষার তেল লাগে তাহলে এই নাম্বারে অর্ডার করে নেবেন। এটা হলো গানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল। এই তেলটা কিন্তু আমি আমার রান্নার কাজেও ব্যবহার করি, এমনকি যে কোনো আচারের জন্য এই খাঁটি সরিষার তেলটা আমি ব্যবহার করি। এই তেল দিয়ে আলু ভর্তা বানালে তো পুরো বাড়ি আলু ভর্তার মধ্যে সরিষার তেলের মানে যে একটা ফ্লেভার সেটা মৌ করতে থাকে। এদিক থেকে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল, তার উপর দিয়ে দিলাম 1/2 কেজি মতো চিনি। 1 কেজি আমের জন্য 1/2 কেজি চিনি লাগবে। আর সরিষা বাটা দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। আর আস্ত কিছু লাল মরিচ দিয়েছি, আর কিছু লাল মরিচ আমি থেতো করে দিয়েছি। ঝালটা বুঝে অ্যাড করবেন। আমি যেহেতু টক মিষ্টি ঝাল আচার বানাচ্ছি সেই অনুপাতে মশলা আমি অ্যাড করেছি। 5 ফোড়নের গুঁড়া আমি 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করব। 1 টেবিল চামচ অলরেডি দিয়ে দিলাম। আর বাকিটা কিন্তু আমি মানে যখন রান্নাটা শেষ হয়ে যাবে তার আগ মুহূর্তে আমি এখানে অ্যাড করে দিব। এখানে কিন্তু আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটাও দিয়েছি। আমি এখানে আবারও 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সরিষা বাটা। আমি হলুদ সরিষা বাটাটা দিলাম, লালটা অনেক বেশি ঝাঁঝালু হয়। আর এখানে আমি অ্যাড করে দিলাম 5 ফোড়ন গুঁড়া 1 টিস্পুন পরিমাণ। আচারের স্পেশাল মশলা বলতে কিছু নেই, 5 ফোড়নটা একটু তাওয়ায় টেলে তারপর গুঁড়া করে নিলেই কিন্তু স্পেশাল মশলা হয়ে যায়। তা আশা করছি আপনারা হয়তো বুঝেই যাবেন। এখন আমি এটাকে 10 মিনিটের মতো রান্না করে চুলা অফ করে দিলাম। আমি 2 ধাপে এই আচারটাকে রান্না করব, নতুবা আচারটা কিন্তু সুন্দর হবে না, মানে ক্রিস্পি হবে না। অনেকেই দেখবেন রান্না করতে করতে আমটাকে একদম গলিয়ে ফেলে। এই আমটা কিন্তু গলবে না। আমি আবারও রান্না করব, কেন গলবে না সেই টিপসটা এখন বলে দিচ্ছি। এই পর্যায়ে ঠান্ডা হওয়ার পর আমটাকে আমি শিরা থেকে তুলে নিলাম। তোলার পর শিরাটাকে আলাদা করে জাল করে নিচ্ছি। এটা প্রায় 2 ঘন্টা পর, মানে যখন ঠান্ডা হয়ে গেছে আর কি। এখন আমি এটাকে জাল করে একটু ঘন করে নেব। যদি আমসহ এটা জাল করতে যাই তাহলে কিন্তু আমটা গলে যেত, তাই না? আর যেহেতু আমটাকে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য কিন্তু আমটা অনেকটাই ক্রিস্পি থাকবে। এখন কিন্তু এই শিরাটা অনেকটাই ঘন হয়ে আসছে। আর এই মুহূর্তে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমগুলো। আর আমগুলো দেওয়ার পর আবারও একটু আলতো হাতে নাড়াচাড়া করব, করে আমি এটাকে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট রান্না করার পর শিরাটা অনেকটা ঘন হয়ে যাবে। আর এই আমগুলো অনেকটাই কিন্তু কচকচা থাকবে, একদমই গলে যাবে না। যখন ঠান্ডা হবে পুরো মানে আচারটা একদম কচকচা থাকবে। আর এটা খেতে অসম্ভব ভালো লাগে। একটা মানে কি বলবো, ক্যারামেল ভাব থাকে আমের মধ্যে, আর আমটা থাকে কচকচা, ঝাল টক মিষ্টি। এটা যে কোনো মানে ভুনা খিচুড়ির সঙ্গে অথবা ভাতের সঙ্গে সবজির সঙ্গে যে কোনো ভাজি ভুজি সবজির সাথে মানে একটু নিলে কিন্তু খাবারের টেস্টটা অনেক বেড়ে যায়। আমরা অনেকেই ভাতের সাথে আচার খেতে পছন্দ করি। এইভাবে করে কিন্তু আচারটা বানিয়ে আপনি পুরো বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। যদি ভিনেগার এখানে অ্যাড করেন তাহলে কিন্তু রোদে দেওয়ার ঝামেলা থাকবে না। আর নর্মাল ফ্রিজে রেখে দিলেও কিন্তু পুরো বছর জুড়ে এটা ভালো থাকবে। চলুন একটা আচার দেখিয়ে দিই, দেখুন কতটা সুন্দর আস্ত আস্ত এবং ক্রিস্পি। যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।